প্রকৃতির রাজ্য। রুশোর মতে প্রকৃতির রাজ্য কিরকম ছিল? বলছে প্রকৃতির রাজ্যে শান্তি শৃঙ্খলা বিরাজ করত। ঠিক তাদের মধ্যে যখনই ব্যক্তিগত সম্পত্তি এলো, ভালো করে বোঝো, তাদের মধ্যে যখন প্রকৃতির রাজ্য মানে সবাই বুঝতে পারছো, স্টেট অফ নেচার। স্টেট অফ নেচার কোনটা? ওটা হচ্ছে যখন সেই আদিম যুগের কথা বলছে। প্রকৃতির রাজ্যে যখন মানুষ ছিল তখন কিন্তু রাষ্ট্র তৈরি হয়নি, আইন তৈরি হয়নি, পুলিশ তৈরি হয়নি, বিভিন্ন প্রথা রীতিনীতি এইসব কিছু তৈরি হয়নি। তাহলে ওই সময়ে মানুষ কি করতো? গুহায় দলবদ্ধভাবে থাকতো একসাথে, তাই না? তাহলে আত্মরক্ষাটাই হলো মেন। তখন মানুষের মধ্যে কি থাকতো? শান্তি বিরাজ করতো। চরম ক্ষমতা, আমি বলেছিলাম সাধারণ ইচ্ছা যখন ক্ষমতা দেবে, কি ক্ষমতা দেবে? চরম ক্ষমতা। আমরা সাধারণ ইচ্ছা মাধ্যমে একজনকে শাসক করব, সার্বভৌম ক্ষমতা দেব, জেনারেল উইল তৈরি করব, কিন্তু তার কাছ থেকে কি করতে পারবো না। তাহলে সে কিরম ক্ষমতাবান হয়ে যাবে? চরম ক্ষমতা, অবিভাজ্য, তার কাছ থেকে কেউ কাটতে পারবে না, ভাগ করা যাবে না। আর চরম ক্ষমতা, অ্যাবসুলেট পাওয়ার পেয়ে যাবে। ঠিক আছে? কি রুশোর মতে এই সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল হলো চরম, অবাধ, অসীম এবং অবিভাজ্য, যা সর্বদা সঠিক এবং জনকল্যাণকামী। শোনো শোনো, তাহলে আমাদের বিএ ফার্স্ট সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির ওয়েস্টার্ন পলিটিক্যাল থট কি পড়ছি আমরা? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। বাংলায় কি বলবো? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার আমাদের চতুর্থ অধ্যায় চলছে। কোন অধ্যায় চলছে? চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টা কি? চতুর্থ অধ্যায় হচ্ছে প্রথমে হবসের সার্বভৌমিকতা পড়েছি, লকের উদারনীতিবাদ পড়েছি। আজকে আমরা পড়বো রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব বা জেনারেল উইল। রুশোর কি পড়বো? সাধারণ ইচ্ছা তত্ত্ব বা জেনারেল উইল। মনে থাকবে? বুঝতে পেরেছো কি বললাম? এইবারে আবার রিমাইন্ড করবে, আমাদের কটা চ্যাপ্টার আছে? 7টা অধ্যায়। কটা অধ্যায় আছে? 7টা। 7টা অধ্যায় আগে মুখস্থ রাখতে হবে। প্রথম অধ্যায়ে কি আছে? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, বেসিক ফিচার্স, তারপরে প্লেটো, জাস্টিস আর অ্যারিস্টটলের স্টেট। বাংলায় কি হয়? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট মানে প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। ঠিক আছে? বৈশিষ্ট্য আমাদের করা হয়ে গেছে প্রাচীনকালে ইউরোপের। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে কি ওই চ্যাপ্টার, প্রথম অধ্যায়ে কি আছে? প্লেটো জাস্টিস মানে প্লেটোর ন্যায় বিচার। আমরা ন্যায় বিচার জেনেছি, সমাজে 3টে শ্রেণী থাকবে, 3টে শ্রেণী 3টে গুণ থাকবে, এইগুলো আমরা জেনেছি। তারপরে প্লেটোর পরে প্লেটো শিষ্যকে অ্যারিস্টটলের স্টেট থিওরি মানে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। এই 3টে আমরা ভালো করে বুঝে নিয়েছি। তাহলে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি পড়েছি? মিডিয়াভেল পলিটিক্যাল থট মেন ফিচার্স মানে মিডিয়াভেল মানে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। মধ্যযুগটা কাদের? ইউরোপের মধ্যযুগে আমরা কি পড়েছি? যে পোপ আর রাজার মধ্যে দ্বন্দ্ব। গোটা মধ্যযুগটা পোপ আর রাজার মধ্যে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব মেটানোর জন্য কার জন্ম হলো? ম্যাকিয়াভেলি। ইতালির ফ্লোরেন্স নগরীতে, 3 নম্বর চ্যাপ্টার ম্যাকিয়াভেলি। ইতালির ফ্লোরেন্স নগরীতে ম্যাকিয়াভেলির জন্ম হলো। ম্যাকিয়াভেলির লেখা বইটার নাম কি? দ্য প্রিন্স, 1513। দ্য প্রিন্স গ্রন্থে ম্যাকিয়াভেলি প্রথম রাষ্ট্র কথাটির উদ্ভব করে। ম্যাকিয়াভেলি এসে এমন একটা তত্ত্ব দেয় যেখানে রাজা আর পোপের মধ্যে কি হয়? দ্বন্দ্ব মিটে যায়। ম্যাকিয়াভেলি এসে বলে রাজাকে হতে হবে সিংহের মতো বলবান আর শ্রীগালের মতো চতুর। তার রাজা যদি ক্ষমতাবান হয়, সেই রাজার শাসন কার্যে পোপ কখনোই হস্তক্ষেপ করতে পারবে না। এটা কে বলেছিল? ম্যাকিয়াভেলি। তারপর থেকে গোটা ইউরোপ কি হয়ে গেল? রাজতন্ত্র। গোটা ইউরোপ রাজতন্ত্র। তার আগে মধ্যযুগে কি ছিল? পোপতন্ত্র। এইবার গোটা ইউরোপ কি হয়ে গেল? রাজতন্ত্র। এইবারে ম্যাকিয়াভেলির পরে 3জন কে এলো? হবস, লক আর রুশো। 4 নম্বর চতুর্থ অধ্যায় চলছে আমাদের আজকের পড়া চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে কি পড়বো আমরা? হবস, লক আর রুশো, 3জন তাত্ত্বিক। 3জনকেই বলা হয় সামাজিক চুক্তি মতবাদী। কি বলা হয়? সামাজিক চুক্তি মতবাদী। 3জনকেই, হবস, লক, রুশো। কারণ কি? এরা বলেছিল রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে? বলেছে সামাজিক চুক্তির মাধ্যমে। রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে? সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এরা 3জনাই বলেছে প্রকৃতির রাজ্যে যখন মানুষ ছিল তখন কি ছিল? তখন মানুষের মধ্যে হিংসা বিভেদ কিছু ছিল না। কিছু চেঞ্জ আছে, হবসের কথায় চেঞ্জ আছে, লকের কথায় চেঞ্জ আছে। প্রকৃতির রাজ্যে যখন মানুষ ছিল, তারপর থেকে বিবর্তনের মধ্যে থেকে যখন মানুষ এলো, তখন নিজেদের মধ্যে একটা কি করলো? চুক্তি করলো। চুক্তি করে রাষ্ট্রকে তৈরি করেছে। তাহলে হবস, লক, রুশো। আজকে আমরা কি আলোচনা করব? রুশো। আগে হবস আর লক হয়ে গেছে। হবস আর লকের মধ্যে প্রকৃতির রাজ্য কেমন ছিল? হবসের মধ্যে প্রকৃতির রাজ্য ছিল বিষণ্ণ, বিশৃঙ্খলা, লোভী,
মানুষ ছিল পাশবিক, ঠিক আছে, এরকম। কিন্তু লকের মতে প্রকৃতি রাজ্য শান্তি বিরাজ করতো। তাহলে দুজনের পার্থক্য আমরা করেছি। এবার রুশো কি বলেছে, জেনারেল উইল। রুশোর আজকে আমরা কি পড়বো, জেনারেল উইল, সাধারণ ইচ্ছা তত্ত্ব। প্রত্যেক দিন যখন পড়বে তখন এই রকম ভাবে রিমাইন্ড করবে, তাহলে মাথার মধ্যে একদম ডেফিনেটলি প্রত্যেক দিন মনে হবে যে কি পড়েছি, এই কটাই আমরা জানি, পরীক্ষার সময় অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি আলোচনা করবো, রুশো। রুশো একজন কে, কোন দেশের তাত্ত্বিক, ফরাসি তাত্ত্বিক। আমরা ইতিহাসে পড়েছি, মাধ্যমিকে 9-এ হিস্ট্রি যখন পড়েছো তোমরা, অনেকেই বুঝতে পারছো, এখন ভালো করে ভাবো, 9-এর হিস্ট্রি কি পড়েছো, দেখবে বেশিরভাগ জনের কাছে আনসার আসবে 9-এ তো আমরা পড়িনি, কারণ এটাই আমাদের এডুকেশন সিস্টেম। আমি যদি বলি 9-এ আমরা রুশোর কথা পড়েছি, যখন ফরাসি বিপ্লব হয়, ঠিক আছে, ফরাসি বিপ্লবের কথা 1789, ফরাসি বিপ্লব কবে হয়, 1789। কিন্তু আমি বলার পরে তোমরা জানতে পারছো যে 1789, আচ্ছা 1789 হয়েছিল, হ্যাঁ তা ঠিক আছে। আর না হলে কি বলবো, আমার সাথে সাথে তোমরা যদি জিজ্ঞাসা করতাম আমি এখানে, হয়তো দুজন আনসার করতে পারতে, এতজনের মধ্যে দুজন আনসার করতে পারতে ফরাসি বিপ্লবটা কবে হয়। ভাবো, এটা আমাদের এডুকেশন সিস্টেম। কারণ ফরাসি বিপ্লবে 3টে, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই যে ব্যাপারটা প্রথম মানুষের ডিমান্ড থাকে, ফরাসি বিপ্লব। তো ফরাসি বিপ্লবের মূল কাণ্ডারি কে ছিল, এই রুশো, জাজ্যাক রুশো। ফরাসি বিপ্লবের মূল কাণ্ডারি কে ছিল, জাজ্যাক রুশো। রুশোর লেখা বই, রুশোর লেখা কিছু গ্রন্থ, মেন হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। রুশোর লেখা মেন গ্রন্থের নাম কি, সোশ্যাল কন্ট্রাক্ট। এছাড়াও দুটো বই আসবে বলেছি, এমিল, এছাড়া কি বই আছে, এমিল। রুশোর জন্ম, তাহলে রুশোকে আগে জেনে নিই তারপরে বলছি। রুশোর জন্ম কত, 1712, মৃত্যু কত, 1778। তাহলে স্থান কোথায়, ফ্রান্সে, ঠিক আছে। অষ্টাদশ শতাব্দীর বিশিষ্ট রাষ্ট্র দার্শনিক। কিসের জন্য রুশো বিখ্যাত, দেখো, ফরাসি বিপ্লবের উপকার। ফরাসি বিপ্লবের উপকার কে ছিল, রুশো। তিনি ছিলেন ফরাসি বিপ্লবের, ফরাসি বিপ্লব কবে হয়েছে, 1789। কবে হয়েছে, 1789। আর তিনি ছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান অনুপ্রেরণাদাতা ও দার্শনিক, ঠিক আছে, এটা দার্শনিক হবে, অনুপ্রেরণাদাতা ও দার্শনিক। তার মেন যে রুশোর যে মেন চিন্তা ভাবনা, তার মধ্যে উন্নত কি, প্রথম হচ্ছে সামাজিক চুক্তি তত্ত্ব। রুশো কি বলেছে, সামাজিক চুক্তির মাধ্যমে আজকের দিনে এই রাষ্ট্র তৈরি হয়েছে, ঠিক আছে। সামাজিক চুক্তি, তার প্রবর্তিত সামাজিক চুক্তি তত্ত্ব, এটাকেই সামাজিক চুক্তি তত্ত্ব। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি রাষ্ট্র দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আর কি পড়বো, সাধারণ ইচ্ছা ও গণতন্ত্র, জেনারেল। সাধারণ ইচ্ছার ইংলিশটা কি, জেনারেল উইল। তোমাদের সিলেবাস এটাই আছে, সাধারণ ইচ্ছা পড়বো। কোনটা সাধারণ ইচ্ছা সেটা আমরা আজকে জানবো, ঠিক আছে। রুশোর মতে জেনারেল উইল কি, এটাই তোমাদের মুখ্য আলোচনার বিষয়। জেনারেল উইলটা কি, রুশো জেনারেল উইল বলতে কি বোঝাতে চেয়েছে। সবার মাথায় যদি এখন কোশ্চেন হয় যে জেনারেল উইলটা জানবো, সবার মাথায় কোশ্চেন আসলে তবেই আমার কথা শুনে বুঝতে পারবি। আর এখনই যদি কোশ্চেন না করিস নিজে নিজে যে জেনারেল উইল অ্যাকচুয়ালি কি, খায় না মাথায় দেয়, এটা আজকে জানবো, এই কোশ্চেনটা সবার মাথায় যদি এখন না আসে, তাহলে গিয়ে তোরা কিছুই বুঝতে পারবি না, এই টাইমটা পুরোটা ওয়েস্ট যাবে যে পড়তে এসছিস। শুনে রাখো, তাহলে জেনারেল উইল ধারণার স্রষ্টা কে, রুশো। যেখানে জনগণের সার্বভৌমের অবস্থান, জনগণের সার্বভৌমের কথা বলেছে। এই তত্ত্বটাকে গণতন্ত্রের মহান পূজারী। অ্যাকচুয়ালি গণতন্ত্র, ডেমোক্রেসি কি, রুশো একেবারে পারফেক্ট বলে। রুশো, লকের পরে, লক তো গণতন্ত্রের ধারণা দেয়, উদারনৈতিক গণতন্ত্র। রুশো এসে বলে জনগণের সার্বভৌমিকতা। কার ধারণা দেয়, জনগণের, পপুলার সোভারেনিটি। জনগণের ইচ্ছাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, জনগণের ইচ্ছাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। কে বলে, এটা রুশো বলে। বুঝতে পেরেছো কি বললাম, অসুবিধা আছে? তাহলে রুশোর কাছ থেকে এটা আমরা জানবো। আজকে আমাদের মেন টপিক কি, সিলেবাসে কি আছে, জেনারেল উইল, রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব, সেটা আমরা জানবো। তাহলে কি জানতে পারলাম, রুশো কোথাকার ব্যক্তি, ফ্রান্সের। কবে জন্ম হয়, 1712। মৃত্যু কবে, 1778। রুশোর লেখা বই সোশ্যাল কন্ট্রাক্ট, এমিল, এইগুলো আমরা লিখতে পারবো, অসুবিধা আছে? আর রুশোর কাছ থেকে আমরা কি জানবো, সামাজিক চুক্তি মতবাদ। আর কি জানবো, জেনারেল উইলের ধারণা। আর কি জানবো, জনগণের সার্বভৌমিকতা। এগুলো আমরা টুকটাক জানবো, অসুবিধা আছে? এইবার রুশো থেকে আমরা কি জানবো, দেখো, রুশোর অমর সৃষ্টি, যেগুলো বিখ্যাত গ্রন্থসমূহ কি আছে, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট কত সালে লেখা, 1762। সোশ্যাল কন্ট্রাক্ট 1762, মনে থাকবে। এমিল 1762-তে কি লেখে, এমিল। এছাড়াও কনফেশনস আছে, আত্মজীবনী।
আর কি আছে, লেটার্স ফ্রম দ্য মাউন্টেন, এই বইগুলো রুশোর বিখ্যাত বই। আর কি বলেছে, বিখ্যাত উক্তি। দেখো এই উক্তিগুলো কেন জানবো, উক্তিগুলো নোটসে, তোমরা যখনই কোনো নোটস লিখবে তখন এই উক্তিগুলোকে ভূমিকাতে যদি ব্যবহার করো তাহলে গিয়ে নাম্বারটা বেড়ে যাবে। যেখানে 10-এ 7 দেবে সেখানে 10-এ 8 পাবে। তো রুশোর বিখ্যাত উক্তিগুলো জেনে নাও। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সে সর্বত্র শৃঙ্খলে আবদ্ধ, কিন্তু সে সর্বত্র শৃঙ্খলে আবদ্ধ। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড ইয়েট হি ইজ এভরিওয়্যার ইন চেঞ্জ। কেন, এটা কোথায় বলেছে, সোশ্যাল কন্ট্রাক্টে বলছে ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে। আমরা যখন জন্মাই তখন আমরা তো স্বাধীন হয়ে জন্মগ্রহণ করি, কিন্তু যখনই ধীরে ধীরে আমরা বড় হচ্ছি তখনই আমরা দেখ সমাজের মধ্যে যেন শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাচ্ছি। ভালো করে ভাব, তোদের প্রত্যেককে বলেছে যে মাধ্যমিকটা ভালো করে পড়ে নে, তাহলে কিন্তু তোরা তারপর থেকে দেখবি আর চাপ নেই। কিন্তু এইবার মাধ্যমিক দিয়ে দেখছিস 11 থেকে শুরু, আবার ব্যাচে ঢোকা পড়া শুরু, দিয়ে 11, আরে এইচএসটা ভালো করে পাস করে নে খালি, আর কোনো চাপই নেই। তারপরে যেই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলি, আরে গ্র্যাজুয়েশন, এইটাই তো মেন তোদের বেস, মানে তোদেরকে গঠন করবে তোর গ্র্যাজুয়েশনই। এইরকম ভাবে দেখ, তোরা না পড়াশোনা থেকে আর বেরোতে পারছিস না, কোনোভাবে যে পড়াশোনাতে বেরোতে যাচ্ছিস সেই পড়াশোনাতেই যেন আবদ্ধ হয়ে থাকছিস। এটা কিসের জন্য বলছে, মানুষ যখন জন্মায় তখন স্বাধীন, কিন্তু জন্মানোর পরে বিভিন্ন নিয়ম রীতিনীতি প্রথা, সামাজিক প্রথা, এছাড়াও তো অন্যায় অত্যাচার, এগুলো তো আছেই, শাসক অত্যাচারী শাসকের শাসন, এইগুলো রয়েছে। এগুলো কি করে, মানুষকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখে। কি করে, মানুষকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখে। সেই জন্য বলছে ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড ইয়েট হি ইজ এভরিওয়্যার ইন চেঞ্জ। যখন জন্মায় তখন স্বাধীন, জন্মেই দেখছে সব জায়গাতেই আবদ্ধ। কোথাও ঘুরতে যাবি, বলছে না না মেয়েদের তো বাইরে রাত্রেবেলা বেরোনো যাবে না, তার এই গন্ডগোলের ব্যাপার আছে। কোথায়, মানে কিছু করার নেই, তুই ভাবছিস তুই সবসময় ফ্রি, জন্মানোর সময় ফ্রি, তারপরে কি হয়ে যায়, শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এই উক্তিটা আমি দিতে পারবো, কোটেশন ভূমিকাতে দিতেই পারি। তারপরে বলছে মানুষ স্বভাবতই ভালো, আমরা স্বভাবে সবাই ভালো, কিন্তু সভ্যতা সংস্কৃতি ও প্রতিষ্ঠান সমূহ তাকে খারাপ করে তুলেছে। প্রতিষ্ঠান সমূহ বলছে খারাপ করে দিয়েছে, মানুষ এমনি ভালো, স্বভাবতই ভালো, কিন্তু প্রতিষ্ঠান সমূহই আমাদের কি করে তোলে, খারাপ করতে বাধ্য করে। এইবারে ভক্স পপুলি ভক্স দি, এটা হচ্ছে মেন, এটা লাতিন ভাষা। ভক্স পপুলি ভক্স দি এর মানেটা কি, মানেটা হচ্ছে শান্তি, ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড। মানে কি বলছে, যে ভয়েস অফ দ্য পিপল মানে জনগণের ভয়েস, জনগণের ইচ্ছা, সেটাই হচ্ছে কার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা। এটা ফেমাস উক্তি সব থেকে, জনগণের ইচ্ছাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। তাহলে সার্বভৌম কর্তৃত্বকে কে নির্বাচন করবে, জনগণ। সার্বভৌম কর্তৃত্বকে কে নির্বাচন করবে, জনগণ। ভক্স মানে কণ্ঠস্বর, জনগণের কণ্ঠস্বর হলো ঈশ্বরের কণ্ঠস্বর। ভক্স মানে কি, ভক্স মানে হচ্ছে কণ্ঠস্বর, ভক্স মানে কণ্ঠস্বর। ভক্স পপুলি মানে জনগণ, পপুলি মানে জনগণ। আর ভক্স দেই, এই দেই মানে হচ্ছে ঈশ্বর। জনগণের কণ্ঠস্বরই হলো ঈশ্বরের কণ্ঠস্বর। ভক্স পপুলি ভক্স দেই, বুঝতে পেরেছো কি বললাম, কি বললাম, জনগণের কণ্ঠস্বরই হলো ঈশ্বরের কণ্ঠস্বর। তাহলে জনগণ বলছে, জনগণই ঠিক করতে পারে একমাত্র সার্বভৌম কর্তৃত্বকে। ঠিক আছে, জনগণ যা বলবে, সার্বভৌম কর্তৃত্বকে নির্বাচন করবে কে, জনগণ। কে বলেছিল, রুশো। তাহলে রুশো কিসের সমর্থক, গণতন্ত্রের। কিসের সমর্থক, গণতন্ত্রের। অসুবিধা আছে? তাহলে আমরা এই কটা মোটামুটি শান্তিপূর্ণ দাসত্বের চেয়ে, বলছে শান্তিপূর্ণ দাসত্ব। ধরো তোমাকে কেউ কিছু বলছে না, তুমি সারাদিন খাচ্ছ দাচ্ছ ঘুরছো ফিরছো, কেউ কিচ্ছু বলছে না, কিন্তু তুমি দাস, কারোর কাছে বন্দী রয়েছো, বর্তমানের বাইরে তুমি বেরোতে পারবে না, কিন্তু তোমাকে কেউ কিছু বলবেও না, শান্তিপূর্ণ দাসত্ব হচ্ছে। কিন্তু কি বলছে, বিপদ সংকুল স্বাধীনতা। বিপদ সংকুল স্বাধীনতায় কি আছে, বিপদ আছে। স্বাধীনতা পেতে গেলে আমাদের কি করতে হবে, লড়াই করতে হবে। এডুকেশন সিস্টেমের জন্য এই যে লড়াই হচ্ছে, লাঠি ডাড়ি চার্জ হচ্ছে, এই হচ্ছে তো আন্দোলন। তাহলে স্বাধীনতার জন্য আমরা কি করতে পারবো, বিপদ, সব সময়ের জন্য বিপদ আসবে। স্বাধীনতা অর্জন করতে গেলে, লড়াই করতে গেলে তোমাকে জনগণের কণ্ঠস্বর এটা দেখাতে গেলে, শাসককে দেখাতে গেলে আমাদের কি করতে হবে,
অনেক বিপদের সম্মুখীন হতে হবে, কিন্তু সেটাও ভালো। ওই কিরকম শান্তিপূর্ণ দাসত্ব, শান্তিপূর্ণ দাসত্ব আমাদের লাগবে না, তার থেকে বিপদ সংকুল স্বাধীনতা অনেক ভালো। কার উক্তি? রুশোর উক্তি। বুঝতে পারি যে উক্তিগুলো, দেখো উক্তিগুলো শুনলেই একটা মনে হবে যেন হ্যাঁ ট্যালেন্টেড ছিল, ব্যক্তি ছিল। ফরাসি বিপ্লবের উপকার, ফরাসি বিপ্লব ঘটেছিল, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে কি আমি রুশোর, এবার আমরা কি জানবো? আমরা জানবো সাধারণ ইচ্ছা। আমাদের সিলেবাসে কি আছে? সাধারণ ইচ্ছা তত্ত্ব, জেনারেল উইল। রুশো জেনারেল উইল সম্পর্কে কি বলতে চেয়েছে, এগুলো থেকে তো আমরা লিখতেই পারবো, সূচনা তো লেখাই যাবে। তাহলে দেখো আমরা কি জানবো আজকে? রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব, তোমাদের সিলেবাসে এটাই আছে। রুশোর জেনারেল উইল, সাধারণ ইচ্ছা মানে কি? ইংলিশে কি বলবো আমরা? জেনারেল উইল। মনে থাকবে সবার, রুশোর জেনারেল উইল। এইবারে দেখি রুশো কি বলেছে। দেখো বলছে প্রথমে ভূমিকা লিখতে গেলে কি লিখবো? ফরাসি দার্শনিক রুশো। রুশো কিরকম কোথাকার দার্শনিক? ফরাসি দার্শনিক। তার লেখা সোশ্যাল কন্ট্রাক্ট, কত? 1762 গ্রন্থে রাষ্ট্রীয় কর্তৃত্ব, রাষ্ট্রীয় কর্তৃত্ব, রাষ্ট্রের উপরে যে থাকবে ও ব্যক্তি স্বাধীনতা সমন্বয়, রাষ্ট্রীয় কর্তৃত্ব এবং ব্যক্তি স্বাধীনতার সমন্বয় করেছিল কে? রুশো। ঠিক আছে। সাধারণের জন্য জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা তত্ত্বটি উপস্থাপন করে। সাধারণের জন্য কি তত্ত্ব উপস্থাপন করে? জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা তত্ত্ব। তাহলে ভূমিকা লেখা যাবে তো? এতক্ষণে যা জানলাম নিজের মতো করে ভূমিকা লেখা যাবে তো? রুশো কোথাকার দার্শনিক, কোন দেশের? ফরাসি দার্শনিক। রুশোর লেখা বইটার নাম কি? সোশ্যাল কন্ট্রাক্ট। এ তো লাইন লেখা হয়ে যাবে নিজেদেরই, শর্ট কোশ্চেনের মধ্যে দিয়ে দেখবি লাইন লেখা হয়ে যাচ্ছে ভূমিকা। আর রুশো কি করে? রাষ্ট্রীয় কর্তৃত্ব ব্যক্তি স্বাধীনতার মধ্যে কি করে? সমন্বয় করে। তাহলে করা যাবে। আবারও বলছি, যাদের ভালো লাগছে না তারা কিন্তু, আমি বারবার বলছি, আমাকে যদি ভিডিও এইখানে বন্ধ করে কিছু বলতে হয় তাহলে চরম অপমানিত হবে, আর সে কিন্তু আমার কাছে পড়তে আসবে না। বারবার বলে দিলাম কথাটা, কনসেন্ট্রেট যেন ব্রেক না হয়। আমি বোঝানোর চেষ্টা করছি, গল্পের মতো মনে রাখার চেষ্টা করো। তাহলে ভূমিকা লেখা যাবে তো? ভূমিকার পরে এই পরে দেখো, এইবারে মেনলি পয়েন্ট করব। ভূমিকার পরে বলেছি বড় কোশ্চেন লিখতে গেলে কি করতে হবে? প্রথম ভূমিকা, তারপরে 7টা পয়েন্ট, তারপরে কি করবো? সমালোচনা, 2-3টে সমালোচনা দিলাম, তারপরে উপসংহার। এটা হচ্ছে একটা বড় কোশ্চেন 10 মার্কসের। ঠিক আছে। 5 মার্কসের জন্য কি করবো আমরা? একটা ভূমিকা, 4টে পয়েন্ট আর একটা উপসংহার। বুঝতে পেরেছো? এই হচ্ছে প্যাটার্ন আমাদের। 10 আর 5, রুশোর সাধারণ ইচ্ছা যদি 2 আসে তাহলে 5 লাইনের মধ্যে কমপ্লিট করে দেবো। ক্লিয়ার হচ্ছে? 2 মার্কস লিখতে গেলেও আমরা কি করব? রুশোর থেকে যদি 2 নম্বরে কোশ্চেন আসে, কটা কোশ্চেন আসবে? একটাই। একটা 2 নম্বরে যখন কোশ্চেন আসবে আমরা কি লিখতে পারি? প্রথমেই তো বলবো রুশোর এই উক্তিটা, আমরা যেটাই আসুক সেটা কিসে বলবো? রুশোর লেখা বইটার নাম সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট থেকে যে বলেছে কথাটা, এইবার নাও সাধারণ ইচ্ছা দিলে সাধারণ ইচ্ছা শুরু করো, যেটাই দিক সেটা দিয়ে শুরু করা যাবে। এইগুলো হচ্ছে প্যাটার্ন। কিছু কিছু জিনিস আমি বলে দেবো কিভাবে লিখতে হবে, ওগুলো খেয়াল করে যা, তাহলে বেসিক দিয়েই কমপ্লিট হয়ে যাবে। প্রথম পয়েন্ট কি? প্রকৃতির রাজ্যের বর্ণনা। এবার আমরা শুরু করছি সাধারণ ইচ্ছা তত্ত্ব অ্যাকচুয়ালি কি, রুশো কি বলতে চেয়েছে, সাধারণ ইচ্ছা তত্ত্ব কি, ভালো করে বোঝো। বলছে প্রকৃতির রাজ্য। রুশোর মতে প্রকৃতির রাজ্য কিরকম ছিল? বলছে প্রকৃতির রাজ্যে শান্তি শৃঙ্খলা বিরাজ করত। ঠিক তাদের মধ্যে যখনই ব্যক্তিগত সম্পত্তি এলো, ভালো করে বোঝো, তাদের মধ্যে যখন প্রকৃতির রাজ্য মানে সবাই বুঝতে পারছো, নেচার অফ স্টেট কোনটা? স্টেট অফ নেচার। স্টেট অফ নেচার কোনটা? ওটা হচ্ছে যখন সেই আদিম যুগের কথা বলছে, প্রকৃতির রাজ্যে যখন মানুষ ছিল তখন কিন্তু রাষ্ট্র তৈরি হয়নি, আইন তৈরি হয়নি, পুলিশ তৈরি হয়নি, বিভিন্ন প্রথা রীতিনীতি এইসব কিছু তৈরি হয়নি। তাহলে ওই সময়ে মানুষ কি করত? গুহায় দলবদ্ধভাবে থাকতো একসাথে, তাই না? তাহলে আত্মরক্ষাটাই হলো মেন। তখন মানুষের মধ্যে কি থাকতো? শান্তি বিরাজ করত। কিন্তু ঠিক যখনই ব্যক্তিগত সম্পত্তি এলো, যখনই মানুষ চাষাবাদ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যখন মানুষ চাষাবাদ শুরু করলো, ভালো করে বোঝো, চাষাবাদ শুরু করলো, আমি প্রথম তোমাদের মধ্যেখান থেকে ধরো, আমার একটু ব্রেন আছে, আমি কি করলাম, আমি ঠিক ধান টান ইয়ে করে একদম 1 বস্তা ধান করে ফেললাম, দিয়ে চাল দিয়ে ভাত ফুটিয়ে ভাত রান্না করে খাচ্ছি। ঠিক আছে। আমি একটুখানি জমি চাষ করেছি নতুন, দিয়ে ভাতটা খেয়ে দেখছি হ্যাঁ টেস্ট আছে, পেটটা তো ভরে যাচ্ছে। তখন এইবার তোমাদের মধ্যে থেকে 2-4 জন কি রে খাবি নাকি, হেভি টেস্ট কিন্তু, দেখ 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 দেখ। সেই প্রথম দিন যখন তোমরা যখন নেশাতে, ছেলেগুলো নেশাতে হাতে করি দেয়, তখন বন্ধুদের কি করে? প্রথমে বন্ধুরা দেখবে ওই পাড়াতেই থাকে, কিছু কিছু তাদের কাছে পয়সা করি বিরাট থাকে, তারা কি করে, হ্যাঁ চ চ চ চ আমি খাওয়াবো রে, এটা দেখ না, মদটা খেয়ে দেখ বিরাট টেস্ট। ঠিক আছে। এইবার মদটা খাইয়ে দিল, তোর
তোর ইনোগ্রেশন হয়ে গেল, মানে তুই জমা করে দিলি যে আমি এবার নেশাবান করতে আরম্ভ করেছি, ভাবছিস স্টাইলের জন্য করছি, যে প্রথম দিন বন্ধুরা খাওয়াচ্ছে, দ্বিতীয় দিনও বন্ধুরা ডেকে ডুকে খাওয়ালো, 3 নম্বর দিনে এইবার আর তোকে খাওয়াচ্ছে না, এইবার তোর নেশা চেপে গেছে যে না আমি তো নেশা করেই ফেলেছি, বদনাম তো হয়েই গেছে আমার, তাহলে বদনাম যখন হয়ে গেছে আমাকে খেতেই হবে। এইবার তুই যাই হোক করে যেন তেন করে টাকা জোগাড় করে তুই এবার খেতে তোকে হবেই। তো এবার প্রথম দিন যখন ভাতটা খাইয়ে দিল, এবার দ্বিতীয় দিন বলছে আবার খেতে চাইছে, এবার তোরা আমার কাছে এলি, স্যার আর একটু চাল দিন, আমরা খাবো, হেভি টেস্ট লেগেছে। ও চাল দেখ কতদিন আর তোদেরকে ফ্রিতে দেবো, তোরা একটা কাজ কর, তোরা এই জমিটা একটু খুঁড়ে দে আর একটু বেশি করে। তখন তো জমির কোনো মালিকানা নাই, জমিটা আর একটু বেশি, প্রথমে জমি ছিল আমার এইটুখানি, আমি চাষ করলাম, প্রথমে জমি কয়টুখানি চাষ করলাম, একটুখানি। এইবারে আমি বললাম ঠিক আছে আমাকে তাহলে তোরা এতটা জমি খুঁড়ে দে, 4 জন মিলে তোদেরকে আমি দিচ্ছি ধান। ও জমি খুঁড়ে দিল, ও বীজ ফেলে এতটা জমির মালিক হয়ে গেল, আর ওদেরকে কি করলো একটু একটু করে ধান দিয়ে দিল, ওরা মাথা খাটাবে না, কিভাবে ভাত, ধানটা কিভাবে ভাত হচ্ছে মাথায় খাটাবে না, দিয়ে ও বললো কি আবার কিছু জন এলো গ্রামে জানতে পেরেছে, তোরা এবার সবাই মিলে আরো 10 জনকে নিয়ে এলো, আচ্ছা তোরাও খাবি, ঠিক আছে প্রথম দিন টেস্ট কর, দ্বিতীয় দিন বলছে হ্যাঁ টেস্ট আছে তাহলে লাগবে, তাহলে কি করলো ও আবার জমি খুঁড়িয়ে নিল পুরোটা, দিয়ে পুরো ওই এলাকার পুরো জমি দেখছে ওর, সবাই ওর আন্ডারে কাজ করছে, জমি খুঁড়ছে। তাহলে ভালো করে দেখো মালিকটা কে হয়ে গেল, যে বুদ্ধিটা খাটালো সে জমিদার হয়ে গেল, আর বাদ বাকি গুলো চাষি। এইবার জমিদার ওইখানে লিডারটা কে তৈরি হলো, লিডারটা যে হলো যে বুদ্ধি খাটিয়েছে, সবাই মিলে যখন বিপদ, ওই চাষিদের মধ্যে যখন দ্বন্দ্ব হতো তখন চাষিরা কি করলো, সবাই মিলে বললো না না এইসব একটা সিস্টেম আনতে হবে, চুক্তি করো, সবাই মিলে চুক্তি করে ওই জমিদারকেই কি করে দিল সার্বভৌম, তুমি আজ থেকে তোমার বুদ্ধি আছে, তুমি আজ থেকে আমাদের নেতা, তুমি লিডার, তুমি আমাদের জীবন স্বাধীনতা সম্পত্তি রক্ষা করবে। জনগণ সবাই মিলে তাকে কি করে দিল লিডার, তাকেই সরকার, আস্তে আস্তে সেইখান থেকেই সরকার হলো, সেখান থেকেই রাষ্ট্র তৈরি হলো, বুঝতে পেরেছো? তাহলে কি ভালো করে বোঝো, এইটা হচ্ছে সামাজিক চুক্তি। বলছে সামাজিক চুক্তির মাধ্যমে মানুষ চুক্তির মাধ্যমে কাকে তৈরি করেছে, সার্বভৌম কর্তৃত্বকে। আর প্রকৃতির রাজ্যে মানুষ কেমন ছিল বুঝতে পেরেছো? দেখো এবার লেখাটা বোঝো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো লিখতে হবে কিরম ভাবে, প্রকৃতির রাজ্যে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের, ব্যক্তিগত সম্পত্তি কিরম ভাবে উদ্ভব হয়েছে বোঝালাম। ব্যক্তিগত সম্পত্তি কিভাবে উদ্ভব হয়েছে, ওই যে একজন চাষ করেছে প্রথম, বুঝতে পেরেছো? ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের ফলে সৃষ্ট বৈষম্য, তখনই তো বৈষম্য শুরু হয়ে গেল, এতদিন বৈষম্য ছিল না। ও অরাজকতা দূর করতে মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে নিজেদের সমস্ত অধিকার কার হাতে দিল, জেনারেল উইল, ওই যে আমি বললাম একজনকে তৈরি করলো, জেনারেল উইল বা সাধারণ ইচ্ছার কাছে সমর্পণ করে এক সার্বভৌম সত্তা গঠন করে। এইবার বোঝো রুসোর জেনারেল উইলটা কি। রুসো বলছে দুটো ইচ্ছা আছে, কটা ইচ্ছা আছে, একটা সাধারণের ইচ্ছা, একটা সকলের ইচ্ছা। কি ইচ্ছা, একটা সাধারণের ইচ্ছা আর একটা সকলের ইচ্ছা। দেখো সাধারণের ইচ্ছা যেটা, একটা সাধারণের ইচ্ছা আর একটা হচ্ছে সকলের ইচ্ছা। দেখো সকলের যে ইচ্ছা সেটাতে ব্যক্তি স্বার্থ জড়িয়ে, আমাদের এখানে তোমরা যতজন বসে রয়েছো প্রত্যেকের ইচ্ছা কি এক, সবার ইচ্ছা দেখো এখানে আলাদা আলাদা, প্রত্যেকের ইচ্ছা। কারুর মোবাইল লাগবে আইফোন, কারুর স্কুটি লাগবে, যার স্কুটি আছে তার 4 চাকা লাগবে, কারুর বুলেট লাগবে, বুঝতে পেরেছো কথাটা কি বললাম? সবার ইচ্ছা কি আলাদা আলাদা, তাহলে এটাকে বলছে সকলের ইচ্ছা, এটাকে কি বলছে, সকলের ইচ্ছা, যেখানে ব্যক্তি স্বার্থ জড়িয়ে, আমার, ঠিক আছে। এইবার হঠাৎ করে ভাবো যে আমাদের এখানে এখন কারেন্ট চলে গেল, আমাদের এখানে কি হলো, এখনই এই মুহূর্তে কারেন্ট চলে গেল, যা গরম, কারেন্ট চলে গেল, তাহলে আমাদের এখানে সবার ইচ্ছা কি বাইক নেওয়ার ইচ্ছা হবে, না সুইজারল্যান্ড যাবো এই ইচ্ছাটা হবে? এখনই মনে হবে কি আগে কারেন্টটা আসুক, কারণ আমি তো পড়ানো ছাড়বো না, তোমাদেরকে গরমে সহ্য করতে। তাহলে সবার এখানে দেখো যতজন আছো সবাই কি চাইবে, যে কারেন্টটা আগে আসুক। দেখো সবার ইচ্ছার মিলিত রূপ হয়ে গেল, সবাই চাইছে যে কারেন্টটা আসুক। তেমনি সেটাকে বলছে সাধারণ ইচ্ছা। সাধারণ ইচ্ছা মানে সমষ্টিগত ইচ্ছা, বলছে সবাই গোটা ভারতবর্ষের লোক মানুষ যদি মানে স্বেচ্ছায় নিজেদের ইচ্ছায় একজনকে প্রধানমন্ত্রী করে, সেই ব্যক্তি মানে সার্বভৌম ক্ষমতাকে নিয়োগ করে,
সেই ব্যক্তি ভালো হতে বাধ্য। কোনো ম্যানুপুলেশন নয়, 3,000 টাকা 1,500 টাকা, ঠিক আছে, কোনো ম্যানুপুলেশন নয়, কিন্তু নিজেদের ইচ্ছায় যদি গোটা ভারতের লোক একজনকে ভোট দিয়ে সার্বভৌম ক্ষমতা দেয়, সেই সার্বভৌম শাসক কি হবে? ভালোই হবে। এটা কে বলেছে? রুসো। এটাকেই বলছে সাধারণ ইচ্ছা। সাধারণ ইচ্ছা মানে কি তাহলে? সমষ্টিগত ইচ্ছা। কি ইচ্ছা? সমষ্টিগত ইচ্ছা, মানুষের প্রকৃত ইচ্ছা, সমষ্টিগত ইচ্ছা। বুঝতে পেরেছো কি বললাম? রিয়েল উইল। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে বলছে সাধারণ ইচ্ছা, ভালো করে বল। রুসোর সাধারণ ইচ্ছা কি? যে সবাই মিলে সমষ্টিগত ইচ্ছার মাধ্যমে সার্বভৌম কর্তৃত্বকে কি করবে? নিয়োগ করবে। তাহলে বোঝাতে পারলাম? অসুবিধা আছে? ক্লিয়ার? কিন্তু রুসো একটা জায়গায় হবসের মতো বলেছে যে নিয়োগ করে দেওয়ার পর, সার্বভৌম কর্তৃত্বকে নিয়োগ করে দেওয়ার পর তার কাছ থেকে ক্ষমতাটাকে আর কাটতে পারবে না। তার কাছ থেকে ক্ষমতাটাকে কি করতে পারবে না? আর কেউ কাটতে পারবে না। লক যেমন বলেছে গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা, সব ব্যক্তি চাইলে কেড়ে নিতে পারবে, জনগণ চাইলে শাসকের ক্ষমতা কাটতে পারবে। কিন্তু রুসো কি বলছে? না, ব্যক্তি স্বাধীনতা মানে এমন হবে না যে জনগণ নির্বাচনের সময় পুরো স্বাধীন, নির্বাচিত করে দেওয়ার পরে সার্বভৌম ক্ষমতাকে তার কাছ থেকে ক্ষমতাটা কি করতে পারবে না? কাটতে পারবে না। এটাও একটা ঠিক পয়েন্ট, ভালো করে ভাবো। আমরা যদি একজন ভালো ব্যক্তিকে বসিয়ে দিলাম, শাসকের শাসকের শাসক করে দিলাম, প্রধানমন্ত্রী করে দিলাম, তারপরে সে যদি ভালো হয়, তার যদি কোনো রকম কোনো সাপোর্ট না লাগে, তাহলে কি সে তো ভালো হবেই? মমতা ব্যানার্জি হয়তো, দেখো, মমতা ব্যানার্জি ব্যক্তিগত দিক থেকে কেউ বলেনি মমতা ব্যানার্জি খারাপ। এখনো পর্যন্ত টিল নাও বিরোধীরাও কেউ বলে না মমতা ব্যানার্জি খারাপ। মমতা ব্যানার্জি স্নেহটা খারাপ ভাইপোর প্রতি। যা গন্ডগোল করেছে ভাইপো ওই অবধি যেতেই দেয় নাই। বলছে মমতা ব্যানার্জির খারাপ দিক কোনটা? মানে চোখ বন্ধ করে নেতাদের প্রতি বিশ্বাস করে গেছে। মমতা ব্যানার্জি কেন বিশ্বাস করতে বাধ্য হয়েছে? ভালো করে ভাবো। না হলে তো 5 বছর পর আমরা তো আবার পাল্টে দেবো। মমতা ব্যানার্জি ভেবেছিল কেষ্ট না ছাড়া বীরভূম চলবে না, মানে অনুব্রত মণ্ডল না থাকলে বীরভূমে আমি ভোট পাবো না। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে তাকে কাকে কেষ্ট যা করছে করুক, গুন্ডামি করছে করুক, কোনো ব্যাপার না, আমি তো মুখ্যমন্ত্রী থাকবো। কিন্তু যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ওই ভয়টা না থাকতো যে আমাকে পরে আবার ভোট আসবে, এদের সাপোর্ট লাগবে, এই ভয়টা না থাকলে মমতা ব্যানার্জির তো কোনো কিছুই ছিল না। তাহলে মমতা ব্যানার্জি হয়তো ভালো, বা নরেন্দ্র মোদীও কিছুই নেই, সংসার কিছু নেই। নরেন্দ্র মোদীর যদি কোনো কিছু না দেখতে হতো, যে 5 বছর বাদ ভোট আসবে, আমাকে সবাইকে ম্যানুপুলেট করতে হবে, তাহলে নরেন্দ্র মোদীও ভালো হবে, ভালো কাজ করতো, ফ্রি কাজ করতে পারতো। কিন্তু নরেন্দ্র মোদীর কি ভয় আছে? যে 5 বছর বাদ আমার এই সাঙ্গ বাঙ্গগুলোকে লাগবে, তাহলে আমি খুব একটা বাজে ডিসিশন নিতে পারবো না, জেনে শুনেও চুপচাপ থাকতে হবে। বুঝতে পারছো কি বললাম? শাসককে কি করতে হয়? সেই জন্য রুসো বলেছে যে সবাই মিলে জনগণের সার্বভৌমিকতা, জনগণ সাধারণ ইচ্ছার মাধ্যমে শাসককে কি করবে? রিক্রুট করবে, মানে সার্বভৌম ক্ষমতাকে রিক্রুট করবে। কিন্তু সার্বভৌম ক্ষমতা দেওয়ার পরে তার কাছ থেকে আর কেড়ে নেওয়ার অধিকার জনগণের নেই। শাসক কিন্তু তখন সার্বভৌম ক্ষমতা কি ফ্রি। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে জেনারেল উইল বোঝাতে পারলাম। এইবার আমরা পয়েন্টগুলো দেখবো ভালো করে। প্রকৃতির রাজ্যের বর্ণনা, স্টেট অফ নেচার কিরকম? প্রকৃতির রাজ্যে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের ফলে সৃষ্ট বৈষম্য অরাজকতা দূর করতে মানুষ কি করলো? সামাজিক চুক্তির মাধ্যমে নিজেদের সমস্ত অধিকার কাকে দিল? জেনারেল উইল বা সাধারণ ইচ্ছার কাছে সমর্পণ করে এক সার্বভৌম সত্তা গঠন করে। লেখা যাবে? তাহলে প্রথম পয়েন্ট কি হয়ে গেল? প্রকৃতির রাজ্য বর্ণনা। এইবার আসো দ্বিতীয় দেখো, অধিকার সমর্পণ করেও সব ফিরে পাওয়া। অধিকার সমর্পণ করেও সব ফিরে পাওয়া, অধিকার সমর্পণ। মানুষ সমাজের কাছে অধিকার সমর্পণ করলেও বাস্তবে কিছুই হারায় না। আমরা অধিকার, আমাদের সমস্ত অধিকার একজনকে দিলাম, কিন্তু দিলাম মানেই যে আমাদের সব অধিকার চলে গেল সেটা না। সে যেরকম যদি ভালো শাসক হয়, তাকে যদি দাঁড় করাই, সে তো আমাদের সমস্ত অধিকার দেবেই। বুঝতে পেরেছো কি বললাম? উল্টে কিন্তু ভালো ব্যক্তিকে আমরা যদি বসাতে পারি নিজেদের ইচ্ছায়, তাহলে তো সে আমাদের সমস্ত অধিকার প্রোটেক্ট করবে। অধিকার আবার কি আমরা ভোগ করতে পারবো। আমার বাবা যদি খুব ভালো হয়, খুব ভালো মনের, তাহলে আমি পুরো বাবার কথা শুনেই যদি চলি, তাহলে আমার লাইফটা কি হবে? ভালোই হবে। ব্যাপারটা হচ্ছে এইখানে। তাহলে আমরা যাকে সার্বভৌম কর্তৃত্ব দিচ্ছি, আমাদের সব অধিকার দিয়ে দিচ্ছি, আমরা আর তার কাছে কাটতে পারবো না।
কিন্তু সে তো ভালো, সে ভালো হলে কি করবে, আমাদের অধিকারগুলো তো আমরা স্বাধীনভাবে কাটাতেই পারবো। ক্লিয়ার হচ্ছে? তাই বলছে অধিকার সমর্পণ করেও সব অধিকার কি করা যায়, ফিরে পাওয়া যায়। মানুষ সমাজের কাছে অধিকার সমর্পণ করলেও বাস্তবে কিছুই হারায় না, কারণ সমাজ জেনারেল উইলের প্রতিনিধিত্ব করে। সমাজ কিসের প্রতিনিধিত্ব করে? জেনারেল উইল। এবং ব্যক্তি সমগ্র অংশীদার হয়। অসুবিধা নেই। তার দুটো পয়েন্ট হলো কি কি? প্রথম পয়েন্ট প্রকৃতির রাজ্যে বর্ণনা, 2 অধিকার সমর্পণ করেও সব ফিরে পাওয়া যায়। আচ্ছা, তারপরে 3 নম্বর সাধারণ ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত স্বাধীনতা। কার দ্বারা? সাধারণ ইচ্ছা কে আমরা জানতে পেরে গেছি। সাধারণ ইচ্ছা কিভাবে নিয়োগ হলো জানতে পেরে গেছি। সাধারণ ইচ্ছার দ্বারা কি? নিয়ন্ত্রিত স্বাধীনতা। সাধারণ ইচ্ছার দ্বারা কিভাবে আমরা স্বাধীনতা পাবো? দেখো, সাধারণ ইচ্ছার নিয়ন্ত্রণ ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী নয়। চুক্তি একটি মোরাল এজেন্সি, মানে মোরাল মানে হচ্ছে নৈতিক। চুক্তি একটি মোরাল এজেন্সি, নৈতিক সংস্থা বা নৈতিক সংস্থার জন্ম দেয়। একটি মোরাল এজেন্সি বা নৈতিক সংস্থার জন্ম দেয় যা প্রকৃত স্বাধীনতা সুনিশ্চিত করে। তাহলে সার্বভৌম কর্তৃত্ব আমাদের কি স্বাধীনতা সুনিশ্চিত করবে? প্রকৃত স্বাধীনতা। কারণ সে ব্যক্তিটি কি? ভালো। ভালো বলেই তো আমরা সবাই মিলে তাকে দাঁড় করিয়েছি। বুঝতে পারলাম? অসুবিধা আছে? হ্যাঁ বলো, ভালো করে বলছো। সাধারণ ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত স্বাধীনতা। আমি বললাম কি, আমরা সবাই মিলে সাধারণ ইচ্ছাকে দাঁড় করিয়েছি তো, জেনারেল উইলের মাধ্যমেই তো সার্বভৌম কর্তৃত্বকে দাঁড় করিয়েছি। এইবারে সে আমাদের কি করবে? তার কাছেই তো আমরা সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবো। সে তো নৈতিক হবে, সে তো ভালো মানুষ। আজকে যদি ওই প্রেমানন্দ মহারাজকে প্রধানমন্ত্রী করে দেওয়া, তাহলে তার আর কিছু আছে? সে কি করবে? জনগণের জন্য কি করবে? ভালো কাজই করবে। তার তো কেউ নেই, কি সব কিছু ছেড়ে দিয়েছে, তাহলে সে কি করবে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সবাই সবার মতো ভাবো, এখানে সবার মধ্যে একজন ভালো ব্যক্তি, বিরাট ধরো নৈতিক দিক থেকে খুব ভালো ব্যক্তি, একদম তার আর চাহিদা কিছু নেই। সেই ব্যক্তিটি কি করবে? আমাদের তো স্বাধীনতা দেবেই। সেই ব্যক্তিটি যদি শাসক হয়, তাহলে জনগণ কি করবে? প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। জনগণ অ্যাকচুয়ালি কি করবে? প্রকৃত স্বাধীন। সেই জন্য বলছে সাধারণ ইচ্ছা নিয়ন্ত্রণ। সাধারণ ইচ্ছা নিয়ন্ত্রণ ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী নয়। চুক্তি একটি মোরাল এজেন্সি, চুক্তি একটি মোরাল এজেন্সি বা নৈতিক সংস্থা জন্ম দেয় যা প্রকৃত স্বাধীনতা সুনিশ্চিত করে। আমাদের যে প্রকৃত স্বাধীনতা সেটা সুনিশ্চিত করবে। অসুবিধা 3টে পয়েন্ট কি কি? প্রথম পয়েন্ট প্রকৃতির রাজ্যে বর্ণনা। দ্বিতীয় অধিকারের, আবার শুনতে পেলাম না। হ্যাঁ, অধিকার যদি সমর্পণ করে তাহলেও সব ফিরে পাওয়া যায়। 3 নম্বর সাধারণ ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত স্বাধীনতা। এইবারে এসো 4 নম্বর মানুষের 2 প্রকার ইচ্ছা। কি কি? একটা হচ্ছে আনরিয়েল আর একটা রিয়েল। একটা অপ্রকৃত ইচ্ছা। বলছে রুশোর মতে মানুষের 2টো ইচ্ছা। আমি কি বলে জানো? সকলের ইচ্ছা আর সাধারণ ইচ্ছা। একটা মানুষের ক প্রকার ইচ্ছা? 2 প্রকার। একটা কি? সাধারণ ইচ্ছা, একটা সকলের ইচ্ছা। এইবারে রুশোর মতে মানুষের 2টি ইচ্ছা, স্বার্থপর আনরিয়েল উইল। এটা কি? এটা হচ্ছে সকলের ইচ্ছা। দেখো বুঝে গেছো, এবার আর অসুবিধা হবে না। অপ্রকৃত ইচ্ছা, ঠিক আছে। এবং সামাজিক কল্যাণের, সবার কল্যাণের জন্য, সার্বিক কল্যাণের জন্য কি উইল? রিয়েল উইল। এটাকে এই প্রকৃত ইচ্ছা কি বলা হয়? প্রকৃত ইচ্ছা বা জেনারেল উইল হলো সকলের প্রকৃত ইচ্ছার সমন্বয়। তাহলে অসুবিধা আছে? মানুষের 2 প্রকার ইচ্ছা, একটা আনরিয়েল আর একটা রিয়েল। বোঝাতে পারছি? আর অপ্রকৃত মানেই কোন ইচ্ছা? সকলের ইচ্ছা। আর প্রকৃত ইচ্ছা মানেই সাধারণ ইচ্ছা। অসুবিধা আছে? বোঝাতে পারছি? তাহলে মানুষের 2 প্রকার ইচ্ছা। এইবার সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছা, সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছা। উইল অফ অল মানে সকলের ইচ্ছা। উইল অফ অল মানে সকলের ইচ্ছা হলো ব্যক্তিগত স্বার্থের বা সংখ্যাগরিষ্ঠের মত। ব্যক্তিগত স্বার্থের বা সংখ্যাগরিষ্ঠের মত। কিন্তু জেনারেল উইল হচ্ছে সর্বদা সমগ্র সমাজের বা লোক সমাজের সামগ্রিক কল্যাণ বিবেচনা করে। জেনারেল উইল কি করে? সবার কল্যাণ চিন্তা করে, একজনের না। এখানে কারেন্ট চলে গেলে আমাদের সবার কষ্ট হবে, তাই সবাই চাইবো যে কারেন্টটা আসুক। এটাই তো জেনারেল উইল। বুঝতে পেরেছো কি বললাম? সার্বিক কল্যাণ। ক্লিয়ার হচ্ছে? তাহলে কি হলো? সাধারণ ইচ্ছা সকলের ইচ্ছা বুঝতে পারলাম। তাহলে একটা হচ্ছে 2 প্রকার ইচ্ছা। কি ইচ্ছা? অপ্রকৃত ইচ্ছা, প্রকৃত ইচ্ছা। আর একটা কি? সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছা। হলো দুটোই কিন্তু এক। এইবারে দেখো যৌক্তিকতা এবং আলোচনা ভিত্তিক। যৌক্তিকতা এবং
আলোচনা ভিত্তিক। এই সাধারণ ইচ্ছা সমাজে সুস্থ আলোচনা ও যুক্তিবোধের মাধ্যমে কি করে তৈরি হয়? কিসের মাধ্যমে তৈরি হয়? যুক্তিবোধের মাধ্যমে। আমরা কি কোনো ঔরঙ্গজেবের মতো ব্যক্তিকে আমি শাসক করে দেবো? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? ঔরঙ্গজেবের মতো ব্যক্তিকে তো আমরা শাসক করবো না, তাই না? তৈমুরলংয়ের মতো ব্যক্তিকে শাসক করব? হিটলারের মতো ব্যক্তিকে শাসক করব আমরা? করব না। এরা বুঝতে হবে। তাহলে এই সাধারণ ইচ্ছা সমাজে সুস্থ আলোচনা ও যুক্তিবোধের মাধ্যমে তৈরি হয়। কিসের মাধ্যমে তৈরি হয়? যুক্তিবোধের মাধ্যমে, যা একটি ন্যায়ভিত্তিক সমাজ বা জাস্ট সোসাইটি গড়ে তোলে। ন্যায়ভিত্তিক একটা কি সমাজ গড়ে তোলে সাধারণ ইচ্ছা, যেখানে ন্যায় থাকবে, সমাজে যৌক্তিকতা থাকবে। তাহলে 6 নম্বর কি? যৌক্তিকতা এবং আলোচনা ভিত্তিক। এরপরে 7 নম্বর পয়েন্ট, অবিভাজ্য চরম ক্ষমতা। আমি বলেছিলাম সাধারণ ইচ্ছা যখন ক্ষমতা দেবে, কি ক্ষমতা দেবে? চরম ক্ষমতা। আমরা সাধারণ ইচ্ছা মাধ্যমে একজনকে শাসক করব, সার্বভৌম ক্ষমতা দেব, জেনারেল উইল তৈরি করব, কিন্তু তার কাছ থেকে কি করতে পারবো না। তাহলে সে কিরম ক্ষমতাবান হয়ে যাবে? চরম ক্ষমতা। অবিভাজ্য, তার কাছ থেকে কেউ কাটতে পারবে না, ভাগ করা যাবে না। আর চরম ক্ষমতা, অ্যাবসুলেট পাওয়ার পেয়ে যাবে। ঠিক আছে? কি রুসোর মতে এই সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল হলো চরম, অবাধ, অসীম এবং অবিভাজ্য, যা সর্বদা সঠিক এবং জনকল্যাণকামী। যা সর্বদা সঠিক এবং জনকল্যাণকামী। 7টা পয়েন্ট করা যাবে? বুঝতে পেরেছো কথা কি বললাম? তাহলে এরপরে দাঁড়িয়ে আমরা কি করব? সমালোচনা, ক্রিটিসিজম তো হবেই। সমালোচনা, বাস্তবে প্রয়োগ কঠিন। বাস্তবে এটা প্রয়োগ করা যাবে? বাস্তবে সবাই মিলে আমাদের একজনের ওপর, আমাদের ইচ্ছাগুলোই আলাদা। এইখানে যদি সবাইকে জিজ্ঞাসা করি একজন ব্যক্তির নাম বলো, যাকে সবাই মন থেকে যাবে, দেখো আমরা ঠিকই করতে পারবো না। সবার আলাদা আলাদা ব্যক্তির নাম হবে, যে যাকে পছন্দ করে সে তার নাম বলবে। তাহলে এই 140 কোটি জনগণের মধ্যে মনে হয় একজন ব্যক্তিকে ঠিক করা পসিবল? সম্ভব না। সবার আলাদা আলাদা, সবার হিরো বলেই তো আলাদা আলাদা। এখন এই হিরোর নাম বলতে বলে সবাই আলাদা আলাদা হিরো বলবি। বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? আচ্ছা, তাহলে কি বলছে? বাস্তবে প্রয়োগ কঠিন। বলছে সমালোচকদের মতে বাস্তবে জেনারেল উইল এবং উইল অফ অল এর মধ্যে সুস্পষ্ট সীমারেখা টানা বা পার্থক্য করা প্রায় অসম্ভব। তারপরে গিয়ে মানব চরিত্রের অতিরিক্ত মূল্যায়ন। মানব চরিত্রের অতিরিক্ত মূল্যায়ন, এই তত্ত্বে মানব চরিত্র থেকে বেশি আশা করা, মানব চরিত্র থেকে কি করা যায়? বেশি আশা করা হয়েছে। কারণ মানুষ স্বভাবতই স্বার্থপর। মানুষ স্বভাবতই কি? স্বার্থপর ও সংকীর্ণ। স্বার্থ ত্যাগ করে সর্বদা কমন গুড নাও ভাবতে পারে। সবাই এই খাবার দেখছো তো, মানুষ আগে আমি খাবো, পরে তো বাকি। যদি বিয়ে বাড়িতে মটন শেষ হয়, মটনের জন্য একটা ঝামেলা হয়েছে, দেখতে পেয়েছিস তো? বলছে মারামারি লেগে গেছে, মটন পাইনি বলে বিয়ে বাড়িতে। এরকম একটা ব্যাপার, এরকম একটা রিলস ভাইরাল হয়েছে না? বিয়ে বাড়িতে মটন দেয়নি, মারামারি কাট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যদি দেখে যে শেষের দিকে চলছে, তাহলে আগে খেয়ে নিই আমরা। বুঝতে পেরেছ? আগে তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মার্ক্সীয় সমালোচনা। মার্ক্সীয় সমালোচনা কি? বিশিষ্ট মার্ক্সীয় চিন্তাবিদ লুইস আলথুজার বলেছেন, আলথুজার কি বলেছে? চুক্তি বলতে দুটি দলের উপস্থিতি বোঝায়, কিন্তু রুশোর চুক্তিতে দুটি দল এলো একসঙ্গে থাকছে না, দুটি দল একসাথে থাকছেই না। এখানে সবাই একসাথে থাকছে, দুটি দল কোথায়? তো সবাই একসাথে থাকছে। ঠিক আছে? তারপরে উপসংহার। এবার চলে এসো, উপসংহার কি বলছে? সমালোচনা সত্ত্বেও রাষ্ট্রচিন্তার ইতিহাসে, সেই আমরা তো জানি, তোরা এই কথা শুনতে শুনতে মানে উপসংহার লেখা শিখে যাবি। বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? এটাই প্যাটার্ন। বলছে সমালোচনা সত্ত্বেও রাষ্ট্রচিন্তার ইতিহাসে রুশোর এই ধারণাটি বিশিষ্টতা লাভ করেছে এবং আধুনিক যুগে ট্রু ডেমোক্রেসি বা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় গবেষকদের গভীরভাবে প্রভাবিত করেছে। এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কিন্তু রুশোর এই ধারণা যে সবাই মিলে একজনকে চুজ করবে, এইটা কিন্তু এসছে। তারপর শাসককে পাওয়ার দিয়ে দেবে এরকম ব্যাপার নেই, কিন্তু ওই ব্যাপারটা কিন্তু পুরোপুরি এসছে। এই রুশোর জন্য কি হয়েছে? ফরাসি বিপ্লব। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে পারা যাবে? আমরা সাধারণ ইচ্ছা তত্ত্ব লিখতে পারবো? আচ্ছা, 10-এ আসলেও লিখতে পারবো। 5-এ আসলে কটা পয়েন্ট লিখবো? 4টে। 10-এ আসলে 7টাই পয়েন্ট লিখবো, সঙ্গে সমালোচনা দেবো। অসুবিধা আছে? এইরকম ভাবে নিজেরা তৈরি হও, ব্যাস সিলেবাস শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর 4 দিনের মধ্যে আমাদের সিলেবাস শেষ। আর 4 দিন, একদিন হেগেল, 2 দিন মার্কস পড়াবো, আর তারপরে মিল পড়াবো, ব্যাস। আর 4 দিনের মধ্যে সিলেবাস শেষ। আর সবাই দেখবি, সবাই যে নোটস লিখেই যাচ্ছে, বন্ধুদের একটু খোঁজ নিয়ে দেখবি, নোটস লিখেই যাচ্ছে।
আমি গ্যারান্টি দিচ্ছি তোদেরকে যে তোদের এত জল হয়ে যাবে, রাষ্ট্রবিজ্ঞান মনে হবে। বাইরে যারা যারা পড়তে যাচ্ছিস, বাংলা নেই, ইতিহাস নেই, যা ফেভারিট সাবজেক্ট মাইনরে নিয়েছিস সেটাই কঠিন মনে হবে। মাইনরে যে সাবজেক্ট নিয়েছিস সেটা মনে হবে কঠিন। রাষ্ট্রবিজ্ঞান শেষ আমাদের আর 4 দিনের মধ্যে। এইবারে শোনো, এইবারে আমরা সাধারণ ইচ্ছা কাকে বলে, সকলের ইচ্ছা কি? দেখো এবার 5 মার্কসের কোশ্চেন আসলে কি বলবে? সাধারণ ইচ্ছা সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য কি আসতে পারে? সাধারণ ইচ্ছা সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য আসতে পারে, আমরা জেনে গেছি। এবারে কি বলছে, সাধারণ ইচ্ছা কাকে বলে? সাধারণ ইচ্ছা কাকে বলে? দেখো সবাই মিলে সবার মিলিত ইচ্ছা সাধারণ ইচ্ছা। বলছে সমাজে সকল ব্যক্তির আদর্শ বা প্রকৃত ইচ্ছা, রিয়েল উইলের সমন্বয় হলো সাধারণ ইচ্ছা, যা সর্বদাই জনকল্যাণকামী, তাহলে 2 নম্বরে আসলে লিখতে পারবে তো সাধারণ ইচ্ছা কাকে বলে? এরকম ভাবে পড়বে, দ্য জেনারেল উইল ইজ অলওয়েজ রাইট অ্যান্ড টেন্ডস টু দ্য পাবলিক অ্যাডভান্টেজ। জনগণের ফ্রম দ্য বুক কোথা থেকে? সোশ্যাল কন্ট্রাক্ট। যে কোয়ারটা বেশিরভাগই কোথা থেকে নেওয়া হয়েছে? সোশ্যাল কন্ট্রাক্ট থেকে। তাই যে কোনো কোটেশন তোমরা বলতেই পারবে সোশ্যাল কন্ট্রাক্ট থেকে নেওয়া হয়েছে। সোশ্যাল কন্ট্রাক্ট কত সালে? 1762। মনে থাকবে, যখন কলেজে ক্লাস নেবে, যখন রুশো পড়বে, সোশ্যাল কন্ট্রাক্ট আসবেই। আর তোমরা সালও বলে দেবে 1762 সাল। বুঝতে পেরেছো কি বললাম? তারপরে সকলের ইচ্ছা কি আমরা জানি। দেখো যা বলার বলে দিয়েছি, এবার শুধু দেখো মেলাও। সকলের ইচ্ছা কি? এটি হলো সমাজের সকল ব্যক্তির নিজস্ব স্বার্থ। ওই যে আমি বললাম, আমার স্কুটি চাই, কারো বুলেট চাই, কারো 4 চাকা চাই, কেউ সুইজারল্যান্ডে যাবে, সবার ইচ্ছা আলাদা। কারো আইফোন চাই, কারো বলছে না আইফোন ভালো না, বেশি ঝামেলা, তার থেকে ভিভো X300ই ঠিক আছে, বা স্যামসাংই ভালো নাকি, এরকম একটা ব্যাপার। এটি হলো সমাজের সকল ব্যক্তির নিজস্ব স্বার্থকেন্দ্রিক অপ্রকৃত ইচ্ছার গাণিতিক যোগফল মাত্র, যেখানে সমষ্টি মঙ্গলের অভাব থাকে। ভালো করে বোঝো, তোমরা যে এত কঠিনভাবে লিখেছে, তোমরা এত ভয় পেয়ে যাও না। যখনই নোটসের মিডিলে আসবে তখন একটু সহজ ভাষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি এরকম ভাষা ইউজ করতে পারো, তাহলে সে কি টপ রেজাল্ট করবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাই ওইভাবে বানানো, নোটস আরো সহজভাবে বানাবো। এইবারে আসো, সাধারণ ইচ্ছা সকল ইচ্ছার মধ্যে কি পার্থক্য আমরা জানি। পার্থক্য ফরাসি দার্শনিক রুশো তার লেখায় এই দুটি ধারণার মধ্যে সুস্পষ্ট পার্থক্য তুলে ধরেছেন। নিচে মূল 5টি পার্থক্য আলোচনা করা হয়েছে, দেখা যাক। 1, সাধারণ ইচ্ছা হলো সমষ্টিগত স্বার্থের সাথে সম্পর্কিত, প্রত্যেকের প্রকৃত ইচ্ছার সমষ্টি। আর কিন্তু সকলের ইচ্ছা কি? ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের সাথে সম্পর্কিত, মূলত অপ্রকৃত ইচ্ছার সমষ্টি। অসুবিধা আছে? 2, সাধারণ ইচ্ছা ও সকল ইচ্ছার মধ্যে পার্থক্য কি? পয়েন্ট 2 হচ্ছে সাধারণ ইচ্ছা সামাজিক চুক্তি থেকে উদ্ভূত এবং এটি সার্বভৌম, অভ্রান্ত ও অবিভাজ্য, ভাগ করা যাবে না। কিন্তু সকলের ইচ্ছা সামাজিক চুক্তি প্রসূত নয়, এটা ব্যক্তির, এটি সার্বভৌম বা অভ্রান্ত নয়। ঠিক আছে, অসুবিধা আছে? 3, সাধারণ ইচ্ছার নিরূপণ ও প্রতিনিধিত্ব সম্ভব নয়। সাধারণ ইচ্ছার প্রতিনিধিত্ব সম্ভব নয়, কারণ প্রতিনিধিত্ব করলেই তা ব্যক্তিগত স্বার্থে পরিণত হবে, কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না। তবে সকলের ইচ্ছাকে নিরূপণ করা যায় এবং এর প্রতিনিধিত্ব সম্ভব। ঠিক আছে, প্রতিনিধিত্ব মানে কি? ভালো করো, একটা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র চলছে আমাদের যে গণতন্ত্র চলছে, কি গণতন্ত্র? প্রতিনিধিত্বমূলক। কিরকম? আমরা এখানে ভোট দিচ্ছি মৌমিতা বিশ্বাসকে, মৌমিতা বিশ্বাস যে ভোট দিচ্ছে শুভেন্দু অধিকারী, তারপর শুভেন্দু অধিকারী কি হচ্ছে? মুখ্যমন্ত্রী হচ্ছে। মৌমিতা বিশ্বাস যদি পাল্টি মেরে দেয় যে না আমি আর শুভেন্দু অধিকারী সাপোর্ট করবো না, মমতা ব্যানার্জিকে সাপোর্ট করবো, তাহলে গিয়ে তো গন্ডগোল। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে প্রতিনিধিত্ব হবে না। কোথায়? সাধারণ ইচ্ছায় প্রতিনিধিত্ব সম্ভব না। প্রতিনিধিত্ব কোথায় সম্ভব? সকলের ইচ্ছায় সম্ভব, ব্যক্তিগত ইচ্ছা সম্ভব। তারপরে কি? সাধারণ ইচ্ছা একমাত্র লক্ষ্য হলো কি? সর্বসাধারণের মঙ্গল। সকলের ইচ্ছা আমাদের মঙ্গল হয়, বন্ধুর কল্যাণ করব না, আমি বিরিয়ানি হাফ খাচ্ছি, ওকে আমি একটু কম খাই, ওকে একটু বেশি দিই, এরম হবে? বন্ধুকে বন্ধু প্রীতির জন্য এরম করবে? চৈতালি বাইকটা বলবে না স্কুটিটা তৃষ্ণাকে দিয়ে দিই, থাক তুই নিয়ে নে, কদিন তুই এখন চালাতে পারবে না বলছো, শিখে নেবে। ঠিক আছে, যাই হোক। তো সাধারণ ইচ্ছার একমাত্র লক্ষ্য কি? সর্বসাধারণের মঙ্গল করা। বিপরীত দিকে সকলের ইচ্ছার লক্ষ্য কি? নিছক ব্যক্তি স্বার্থ পূরণ করা, তারপরে
সাধারণ ইচ্ছা হলো সম্পূর্ণ নৈতিক মূল্যবোধযুক্ত। কি মূল্যবোধযুক্ত? নৈতিক মূল্যবোধ। এবং এতে আবেগ বা অযৌক্তিকতার স্থান নেই, কিন্তু সকলের ইচ্ছার মধ্যে যথেষ্ট আবেগ প্রবণতা ও অযৌক্তিকতা থাকে। অসুবিধা আছে? তাহলে 5টা পয়েন্ট আমাদের হয়ে গেল, আমরা পারবো। দেখো, সাধারণ ইচ্ছা, সকলের ইচ্ছা, প্রকৃত ইচ্ছা, অপ্রকৃত ইচ্ছা, সামাজিক চুক্তি, চুক্তিপ্রসূত নয়, প্রতিনিধিত্ব সম্ভব নয়, প্রতিনিধিত্ব সম্ভব, সর্বসাধারণের মঙ্গল, ব্যক্তি স্বার্থ, এখানে নৈতিক, এটা আবেগপ্রবণ। বলো, মুখস্থ করা যাবে সহজে? এরমভাবে থাকলে মুখস্থ হবে? সাধারণ ইচ্ছা সকল ইচ্ছার মধ্যে পার্থক্য কলেজে যখন ক্লাস করাবে দেখবে এরকমভাবেই বলবে, তোমরা যাতে বলতে পারো সেইভাবেই তৈরি হবে, ঠিক আছে? এরপরে আসি, সমালোচকদের মধ্যে রুশোর এই ধারণাটি অত্যন্ত বিমূর্ত বা কাল্পনিক। সেই একই কথা, বৃহৎ আধুনিক রাষ্ট্রে এই ইচ্ছাকে বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয়। বৃহৎ রাষ্ট্রে কিন্তু আধুনিক রাষ্ট্রে সম্ভব নয়। আর কনক্লুশন, এটি থাকা সত্ত্বেও রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি গণতন্ত্র ও জনসার্বভৌমত্বের ভিত্তি স্থাপন করেছে। এটি প্রমাণ করে দেয় যে রাষ্ট্রের চূড়ান্ত শক্তি জনগণের কল্যাণের মাঝেই নিহিত। দ্য হার্ট অফ ডেমোক্রেসি লাইজ ইন দ্য জেনারেল উইল। ঠিক আছে? অসুবিধা আছে? পারা যাবে? এরপরে যদি বারোয়ান ইউনিভার্সিটির আন্ডারে 2 মার্কসের কি কি কোশ্চেন হতে পারে দেখে নি এই চ্যাপ্টার থেকে। 2 মার্কসের দেখো 2023-এ এসেছিল কি, রুশোর লেখা দুটি গ্রন্থের নাম, তোমরা পারবে। সোশ্যাল কন্ট্রাক্ট, এমিল। পারা যাবে? অসুবিধা আছে? তাহলে কোশ্চেনগুলো দেখলেই তোমরা পারবে। দেখো, প্রত্যেকটা কোশ্চেন বলছে রুশোর মতে সকলের ইচ্ছা কি, পারা যাবে? কবে এসছে? 2017-তে এসছে, 24-এ এসছে। পারা যাবে এই কোশ্চেন? আমি যখনই বলছি দেখ, আগে যখনই একটা নোটস পড়ে নিই, বড় নোটস, তখন 2 মার্কসের এমনিই পারবো আমরা। তো রুশোর মতে সকলের ইচ্ছা বা উইল অফ অল হলো সমাজের ব্যক্তিদের ব্যক্তিগত ও স্বার্থ প্রণোদিত ইচ্ছার সমষ্টি। সবার ব্যক্তি স্বার্থ জড়িয়ে যেখানে, ঠিক আছে? এটি কোনো সর্বজনীন বা সমষ্টিগত কল্যাণের কথা ভাবেনি। সমষ্টিগত কল্যাণের কথা কে ভেবেছে? সাধারণ ইচ্ছা, ঠিক আছে? এবার বরং এটি কেবল বহু মানুষের আলাদা আলাদা স্বার্থপর ইচ্ছার যোগফল মাত্র। অসুবিধা আছে? তারপরে কোশ্চেনটাও পারবে। রুশোর মতে কোন ইচ্ছা সার্বভৌম? 2019-এ এসেছিল, 2018-তে এসছে। সাধারণ ইচ্ছা কি? কোন ইচ্ছা সার্বভৌম? সাধারণ ইচ্ছা। তা সাধারণ ইচ্ছা কি? পারবো আমরা, এতক্ষণ ধরে সেটাই করছিলাম। রুশোর মতে সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল হলো চূড়ান্ত সার্বভৌম। সাধারণ ইচ্ছা হলো সমাজে সেই আদর্শ ইচ্ছা যা সর্বদা সমগ্র সমাজের সার্বজনীন কল্যাণ বা মঙ্গল সাধন করতে চায়। এটি সম্পূর্ণভাবে নিঃস্বার্থ এবং এটি রাষ্ট্রের একমাত্র বৈধ আইনি ও নৈতিক ভিত্তি। পারা যাবে? লাস্ট কোশ্চেন, সকলের ইচ্ছা সাধারণ ইচ্ছার পার্থক্য। 2 মার্কসেরও আছে। 2 মার্কসে আছে কি লিখবো? ব্যক্তি স্বার্থের সমষ্টি, এটা সর্বজনীন কল্যাণ। এটা কি করে? স্বার্থ প্রণোদিত এবং খণ্ডিত, এটা নিঃস্বার্থ বা ঐক্যবদ্ধ। সকলের ইচ্ছা হলো এটি সার্বভৌম নয়, আর এটি হলো সার্বভৌম, চূড়ান্ত সার্বভৌম। অসুবিধা আছে? শেষ। তাহলে রুশো পারা যাবে? রুশো থেকে আমরা কি কোশ্চেন করবো? মেন কোশ্চেন কি? জেনারেল উইল। রুশোর জেনারেল উইল, জেনারেল উইলের বাংলা কি? সাধারণ ইচ্ছা। তাই সাধারণ ইচ্ছাই হলো সার্বভৌম, ঠিক আছে? আর সাধারণ ইচ্ছাকে আমরা কিসের মাধ্যমে নির্বাচন করব? সাধারণ ইচ্ছাকে, এই সার্বভৌম ক্ষমতাকে কিসের মাধ্যমে নির্বাচন করবো? সাধারণ ইচ্ছা তত্ত্বের মাধ্যমে। অসুবিধা আছে? দুটো ইচ্ছা, একটা সাধারণ ইচ্ছা, একটা সকলের ইচ্ছা। সকলের ইচ্ছা মানে ব্যক্তি স্বার্থ, আর সাধারণ ইচ্ছা মানে সমষ্টিগত কল্যাণের কথা হবে, সমষ্টিগত স্বার্থ। অসুবিধা আছে? টপিক পারা যাবে? রুশোর লেখা বইটার নাম কি? সোশ্যাল কন্ট্রাক্ট। আর এমিল পারা যাবে তো? কি কঠিন মনে হচ্ছে? শুনে কি মনে হলো? কঠিন? ভাষাগুলো একটু কঠিন মনে হলো, যেহেতু কলেজ গ্র্যাজুয়েশন, ভাষাগুলোর সাথে পরিচিতি ঘটাতে হবে। লেখার সময় ওগুলো একটু চেষ্টা করতে হবে, তাহলে ভালো নাম্বার পাবে। কোটেশনগুলো ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ভক্স পপুলি ভক্স দেই, ভক্স পপুলি ভক্স দেই, ঠিক আছে? কার? জনগণের কণ্ঠস্বরই হলো ঈশ্বরের কণ্ঠস্বর। পারা যাবে তাহলে?